বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন শেখ হাসিনায়, দাবি বিবিসির। কড়া প্রতিবাদ শেখ হাসিনা, দিলেন এক নতুন চাঞ্চল্যকর তথ্য, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব মোহাম্মদপুরে এনসিপি নেতাকর্মীদের ওপর ভয়াবহ হামলা, আহত 6, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দেব ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব নয়া বিপাকে খালেদা জিয়া, কণ্ঠস্বর নকল করে 26 কোটি টাকা প্রতারণা, বেরিয়ে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানাবো বিএনপির পর এবার জামায়াতের চীন প্রীতি, জিনপিং সরকারের আমন্ত্রণে গুরুত্বপূর্ণ সফর, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে পাবনায় বিএনপির দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের রণক্ষেত্র, আহত 25, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে জানিয়ে দেব হাসিনাকে বাঁচাতে পারবে না ভারত, মুজিব কন্যার নাম না করে হুঁশিয়ারি ইউনূসের প্রেস সচিবের, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন শেখ হাসিনায়, দাবি বিবিসির। কড়া প্রতিবাদ শেখ হাসিনা, দিলেন এক নতুন চাঞ্চল্যকর তথ্য। গত বছর বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন চলাকালে নিরাপত্তা বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসিনার সঙ্গে এক নিরাপত্তা আধিকারিকের ফোনালাপের অডিও ফরেন্সে বিশ্লেষণ করিয়ে এই দাবি করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি। তবে কোন আধিকারিককে হাসিনা ওই নির্দেশ দিয়েছিলেন, বিবিসির রিপোর্টে তার নাম উল্লেখ করা হয়নি। ইতিপূর্বে বাংলাদেশ পুলিশ এবং আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনালের তদন্তকারীরাও দাবি করেছেন কণ্ঠস্বর শেখ হাসিনার। কিন্তু কাকে তিনি নির্দেশ দিয়েছিলেন সেই ব্যক্তির পরিচয় যেমন গোপন করা হচ্ছে, তেমনই অজ্ঞাত পরিচিতের কণ্ঠস্বরে ফরেনসিক পরীক্ষা করা হয়েছে কিনা সে ব্যাপারেও বিবিসি এবং অন্য তদন্তকারীদের রিপোর্টে কিছু স্পষ্ট করা হয়নি। স্বভাবতই আদালতের টেপের যোগ্যতা নিয়ে প্রশ্ন থেকে যায় বলে দাবি আওয়ামী লীগের। দলটির আরও দাবি, তাদের নেত্রী ওই নির্দেশ দিয়ে থাকলে কবে দিয়েছেন সেই প্রশ্ন প্রাসঙ্গিক। তিনি দীর্ঘ সময় প্রধানমন্ত্রী ছিলেন, দেশ বিরোধী সন্ত্রাসী জঙ্গি দমনেও এমন নির্দেশ দিয়ে থাকতে পারেন। বিবিসি তাদের রিপোর্টে উল্লেখ করে, অডিও টেপটি সম্পর্কে ওয়াকিবহাল একজন আধিকারিক তাদের জানিয়েছেন হাসিনা ওই নির্দেশ দেন গত বছরের 18 জুলাই। কোটা বিরোধী আন্দোলন তখন তুঙ্গে ছিল, আন্দোলনকারীরা তখন সরকারি সম্পত্তি ভাঙচুর করেছিল। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জানিয়েছে জুলাই আগস্ট আন্দোলনে 864 জন মারা গিয়েছে, আহতের সংখ্যা 12,034 জন। যদিও সকলেই পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর গুলিতে মারা গিয়েছেন কিনা গোড়া থেকেই তা নিয়ে প্রশ্ন ওঠে। অন্তর্বর্তী সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন প্রকাশ্যেই জানান, নিহত আহতদের শরীর থেকে এমন গুলি পাওয়া গিয়েছে যা বাংলাদেশের কোনো বাহিনী ব্যবহার করে না, ফলে অদৃশ্য কোনো শক্তি গুলি চালিয়েছিল এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। গত বছর জুলাই আগস্ট আন্দোলনের সময় বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আসাদুজ্জামান খান কামাল। তিনি দ্য ওয়ালকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, গুলি চালানোর নির্দেশ সরকারের রাজনৈতিক নেতৃত্বের তরফে অর্থাৎ প্রধানমন্ত্রী বা তিনি দেননি। ফৌজদারি দ্বন্দ্ববিধি মেনে পুলিশ এবং নিরাপত্তা বাহিনী পরিস্থিতি অনুযায়ী গুলি চালিয়েছিল। তিনি স্মরণ করিয়ে দেন, ওই সময় বাংলাদেশ সেনাবাহিনীও ময়দানে ছিল, পুলিশের মতোই তারাও আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিল। শেখ হাসিনার সঙ্গে নিরাপত্তা আধিকারিকদের কথোপকথনের কথিত অডিও টেপটি চলতি বছরের মার্চ মাসে সমাজ মাধ্যমে ফাঁস হয়েছিল। তাতে এক নারী কণ্ঠে বলতে শোনা যায়, তারা অর্থাৎ নিরাপত্তা বাহিনীর সদস্যরা যেখানে তাদের অর্থাৎ আন্দোলনকারীদের পাবে গুলি করবে। ওই অডিওটি বিশ্লেষণ করে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তকারীরা আগেই দাবি করেন কণ্ঠস্বর শেখ হাসিনার। তিনি আন্দোলনকারীদের গুলি করে মারার নির্দেশ দেন বলে দাবি করেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ওই অডিও টেপের ভিত্তিতে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দ্বারা ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে।
তার বিরুদ্ধে ওঠা গুরুতর এই অভিযোগ সম্পর্কে কি বলেছেন হাসিনা? তিনি আগেই এই অভিযোগ অস্বীকার করেছেন। মঙ্গলবার রাতেও দলের ফেসবুক পেজের আলোচনায় হাসিনা দাবি করেন তিনি কাউকে হত্যার নির্দেশ দেননি। সাবেক প্রধানমন্ত্রীর বক্তব্য, যদি মানুষ হত্যাই আমার মূল উদ্দেশ্য হবে তাহলে তো মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের গুলি করে মারতে পারতাম। তা তো করিনি। আমি তো তাদের আইন আদালতে বিচার করে সাজা দেওয়ার ব্যবস্থা করেছি। আমি কেন মানুষ মারতে যাব? অপরাধ ট্রাইব্যুনালের পাশাপাশি ফাঁস হওয়া অডিও টেপটি নিয়ে বিবিসিও তদন্ত করে। বুধবার সকালে প্রকাশিত তদন্ত প্রতিবেদনে বিবিসি জানিয়েছে তারা আলাদাভাবে ইয়ারশটের অডিও ফরেনসিক এক্সপার্টদের দিয়ে এই রেকর্ডিংয়ের সত্যতা যাচাই করেছে। ইয়ারশটের ওই সংস্থা বিশেষজ্ঞরা টেপটি এডিট করা বা কোনো রকম পরিবর্তন করার প্রমাণ পায়নি। অডিওটি এআই এর সাহায্যে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে এমনও সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছেন তারা। অডিও টেপটি বিশ্লেষণ করার পর আরও একটি দিক সামনে এসেছে, তা হলো হাসিনা সত্যি ফোনে ওই কথা বলে থাকলে ফোন আলাপের সময় ফোনের মাইক্রোফোন চালু ছিল এবং অন্য কেউ কথোপকথন রেকর্ড করেছেন। অর্থাৎ হাসিনার ফোন ট্যাপ করা হয়েছিল এমন নয়। ফলে হাসিনার ঘনিষ্ঠ বৃত্তের কেউ অডিও টেপ ফাঁস করেছেন বলে মনে করা হচ্ছে। প্রশ্ন হলো, এমন স্পর্শকাতর কথা তিনি মোবাইলের মাইক্রোফোন চালু রেখে কেন বলেছিলেন? এইসব প্রশ্নের জবাব মেলেনি। মোহাম্মদপুরে এনসিপি নেতাকর্মীদের ওপর ভয়াবহ হামলা, আহত 6। রাজধানী মোহাম্মদপুরে কৃষি মার্কেটে অবৈধ চাঁদাবাজিতে বাধা দেওয়ায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে অন্তত 6 জন এনসিপির নেতাকর্মী আহত হয়েছেন। বুধবার 9 জুলাই পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিপির ঢাকা মহানগর উত্তর শাখার দপ্তর সমন্বয়কারী এম সোয়াইব এ তথ্য জানান। তিনি অভিযোগ করেন সাবেক মেয়র আতিকুল ইসলামের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত চিহ্নিত সন্ত্রাসী মাহবুব আলম এই হামলার নেতৃত্ব দেন। এদিকে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ বুধবার রাত 8টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা বিষয়ে সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে নিতে বলেছেন প্রধান উপদেষ্টা। এই সময় নির্বাচন সংক্রান্ত আরও কিছু প্রস্তুতির কথা জানান উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে হওয়া কিছু অগ্রগতি নিয়ে এই সংবাদ সম্মেলন ডাকা হয়। নয়া বিপাকে খালেদা জিয়া কণ্ঠস্বর নকল করে 26 কোটি টাকা প্রতারণা। লন্ডনে চিকিৎসা সেরে দেশে ফেরার পর নতুন করে বিপাকে পড়লেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। 26 কোটিরও বেশি আর্থিক প্রতারণায় তার নাম জড়ালো এবার। ঘটনার তদন্তে নেমে বাংলাদেশের আর্থিক তদন্তকারী সংস্থা অবশ্য জানতে পেরেছে এতে খালেদা জিয়া নিজে জড়িত নন, বরং তিনি প্রতারণার শিকার মোহাম্মদ মোতালেস হোসেন নামে এক ব্যক্তি দেশের বিএনপি চেয়ারপারসনের কণ্ঠস্বর নকল করে একটি দল এভাবে তোলাবাজি করেছে। জানা যায় মোতালেস হোসেন ও তার প্রতিষ্ঠানের নামে মোট 9টি ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে। তার মধ্যে 60টির হিসেব বিশ্লেষণ করে দেখা গেছে মোট 26 কোটি 84 লক্ষ টাকা রয়েছে। তার মধ্যে শুধু 3 মাসে জমা হয়েছে 11 কোটি 11 লক্ষ টাকা। মোতালেসের আয়কর তথ্য খতিয়ে দেখে জানা যাচ্ছে অথচ 2023-24 অর্থ বছরের আয়কর রিটার্ন মাত্র 34 লক্ষ টাকা। এত অর্থ কিভাবে এলো তার কোনো যৌক্তিক ব্যাখ্যা দিতে পারেনি মোতালেস। বিএফআইইউ এর তদন্ত অনুযায়ী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কণ্ঠ নকল করে মানুষের কাছ থেকে টাকা আদায় করত মোতালেস ও তার সহযোগীরা। এই অভিনব পদ্ধতিতেই বিপুল অর্থ জমা হয় ব্যাংক অ্যাকাউন্টে। তবে মোতালেস পলাতক, তার সঙ্গীরাও এখনো গ্রেপ্তার হয়নি। এদিকে বিএনপির পর এবার জামায়াতের চীন প্রীতি, জিনপিং সরকারের আমন্ত্রণে গুরুত্বপূর্ণ সফর। ইউনূস জমানায় বেশিরভাগ রাজনৈতিক দলেরই চীন প্রীতি বাড়ছে। ইতিমধ্যে দুবার চীন সফর সেরে এসেছেন বিএনপির প্রতিনিধি দল। এবার সেখানে গুরুত্বপূর্ণ সফরে যাচ্ছেন জামায়াত ইসলামের প্রতিনিধিরা। আগামী 11 জুলাই থেকে 15 জুলাই পর্যন্ত জামায়াতের 9 জন প্রতিনিধি চীন সফরে যাচ্ছেন।
তা জানানো হয়েছে দলের ফেসবুক পেজে। নেতৃত্ব দেবেন দলের অন্যতম শীর্ষ নেতা শফিকুর রহমান। চীন থেকে আসা সরকারি আমন্ত্রণ রক্ষায় এই সফর তাদের। তবে এর নৈপথ্যে অন্য সমীকরণ রয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। পাবনার সুজানগরে বিএনপির বিদ্যমান দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুল রউফ সহ কমপক্ষে 25 জন আহত হয়েছেন। এদের মধ্যে 5 জন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের 15 জনকে সুজানগর ও পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার 9 জুলাই বিকালে সুজানগর পৌর এলাকার নন্দিতা সিনেমা হল রোডে এই ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুল রউফ 45 ও বিএনপি নেতা মুজিবুর গ্রুপ এর লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে ধরে বুধবার দুপুরে প্রথমে ধাওয়া পাল্টা ধাওয়া এবং পরে বিকেল 3টার দিকে দুই গ্রুপের মধ্যে তার রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। সংঘর্ষে দুই গ্রুপই দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠিসোঁটা, ধারালো ছুরিসহ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে। এই সময় কমপক্ষে 15 রাউন্ড গুলি বর্ষণের ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। হাসিনাকে বাঁচাতে পারবে না ভারত, মুজিব কন্যার নাম না করে হুঁশিয়ারি ইউনূসের প্রেস সচিবের। শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে টানাপোড়েন তুঙ্গে ভারত বাংলাদেশের মধ্যে। মুজিব কন্যাকে ফেরত চেয়ে দিল্লিকে চিঠিও দিয়েছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। এদিকে গত বছর বাংলাদেশের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ মামলায় হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে শুনানি শেষ হয়। চার্জ গঠনের দিনক্ষণ ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 10 জুলাই তাদের বিরুদ্ধে চার্জ গঠন করা হবে। এর মাঝেই মুজিব কন্যার নাম না করে ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেন, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত একজন ব্যক্তিকে আর রক্ষা করার সুযোগ নেই ভারতের।